দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আমি ঈদুল আজহা উপলক্ষে আপনাদেরকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন গত কয়েক বছর ধরে বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদুল ফিতরেও ঘরমুখ মানুষ ঈদ যাত্রায় স্বস্তি পেয়েছেন। ফিরতি যাত্রা অ্যাক্সিডেন্ট এবং ক্যাজুয়ালিটি বেড়েছিল। আমরা এবার আরো বেশি মনোযোগী হচ্ছি। ঈদের পর ঈদের আগের মতো যেন মনিটরিংটা ভালোভাবে হয়, সেজন্য আমরা ঈদ প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নিয়েছি। এখন অবশ্য চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। সড়কে চাপ থাকবেই, এবং তবে রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। কোরবানির ঈদের সময় পশুরা একটু সমস্যার সৃষ্টি করে, পশুবাহী গাড়িও রাস্তায় চাপ সৃষ্টি করে। আমরা এই বিষয়টা আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয়, সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আমি আবারও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। এখন হঠাৎ করে বৃষ্টি পূর্বাভাসও আমরা পাচ্ছি, আর বৃষ্টি হলে দুর্ভোগকে এড়ানো খুব কঠিন। তো এইবার গতবারও ঈদের কোরবানির ঈদে সময় বৃষ্টি ছিল, দীর্ঘ সময় ছিল না। এবার কিও আমরা বলতে পারি না। গতকালও
বিকেলবেলা হঠাৎ করে ঝমঝমি বৃষ্টি নামে। আমি যে ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসেছি, সে ফ্লাইট 32 মিনিট ধরে উপরে চক্কর দিচ্ছে, নামতে পারে। যাক, আমরা সবাই সবার দায়িত্ব পালনের যে মনোযোগ, সে মনোযোগটা আমরা দেব এবং অবাঞ্ছিত কিছু ঘটনা যাতে দুর্ঘটনার মতো এবং প্রাণহানির মতো বিষয়টা গত ঈদের পরে যেটা সবার জন্য দুর্ভাবনার কারণ ছিল, সেটা পুনরাবৃত্তি হবে না, এটাই আশা করছি। এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন, পুলিশ, হাইওয়ে পুলিশ প্রশাসন, মালিক শ্রমিক মন্ত্রণালয়, রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, আজকে আমাদের দেশে আমাদের বাজেট সেশন চলছে জাতীয় সংসদে। এই বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু আমরা অন্যান্য দেশেও পৃথিবীর বাজেট হচ্ছে এবং এই বছর পৃথিবীতে মোট 64টি নির্বাচন হওয়ার কথা, যুক্তরাষ্ট্র, ইউকে। আমাদের নির্বাচনও 7ই জানুয়ারি মানে এবছর সম্পন্ন হয়েছে। এর মধ্যে আমাদের প্রতিবেশী ভারতের নির্বাচন শেষ হয়েছে। আজকে আমরা এখানে মূল্যস্ফীতির ব্যাপারটা আমরা উদ্বেগ প্রকাশ করি। সরকার এখানে কোনো কিছুই চাপা দিয়ে, সত্যকে আড়াল করে কিছুই করেনি। বাজেট বাস্তবতার ভারসাম্যমূলক একটা বাজেট এবং অনেক দিন ধরে দীর্ঘ চিন্তা ভাবনার পর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট সংসদে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট উত্থাপন করেছে। দেখুন, ইনফ্লেশন নিয়ে ইউরোপেও একসময় উদ্বেগ ছিল, তাদেরও অ্যারাউন্ড 10%, আমাদের যে অবস্থা এখানে চলে গিয়েছে। এখন আপনি তাকিয়ে দেখুন, আর্জেন্টিনার মতো দেশ মিলে নতুন প্রেসিডেন্ট, খুবই ডাইনামিক মানুষ, সেখানে 300% এখন ইনফ্লেশন, 300। আরেকটি দেশ, খুব প্রভাবশালী দেশ, প্রেসিডেন্ট এরদোয়ানের কারণে
দেশটি তুরস্ক খুবই প্রভাবশালী দেশ বিশ্ব রাজনীতি। তুরস্কেও এখন 75% ইনফ্লেশন। আজকে শ্রীলঙ্কা, পাকিস্তান, আমাদের আশেপাশের দেশগুলো তাদেরও ইনফ্লেশনের অবস্থাটা ভালো নয়। জিনিসপত্রের দাম, আমি একটা সিঙ্গাপুরে একটা কাগজে দেখলাম যে পাকিস্তানি ছোট কাফে রাস্তার পাশে কফি বিক্রি করে, এই কফির দাম পাকিস্তানি কারেন্সিতে 400 রুপি। আমি এটাকে দ্রব্যমূল্যের ব্যাপারে আজকে আমরা এখানে খুব উদ্বিগ্ন হই, কিন্তু সারা বিশ্বের চেহারাটাও আমাদের দেখা উচিত। এবং আমি সদ্য অনুষ্ঠিত ইউরোপ ইউর যে নির্বাচন পার্লামেন্টের, সেই নির্বাচন ছিল একটা আকর্ষণীয় নির্বাচন। এই নির্বাচনও দেখেন উল্টো যাত্রা। এখানে সব ফার রাইটদের দাপট। ইউরোপীয় পার্লামেন্টের ইলেকশনে ফার রাইটরা উইন করেছে। গতকাল দেখলাম বলিভিয়া ইলেকশন হয়েছে, সেখানে উপস্থিতি 20% রকম। আমি টার্ন আউটের বিষয়টা বলছি, আমাদের টার্ন আউট নিয়ে আপনারা প্রশ্ন করুন। ইউরোপীয় পার্লামেন্টে একটু খবর নিয়ে দেখুন কত টার্ন আউট, লো টার্ন আউট। তো সেই তুলনায় আমরা 42%, যেখানে আমাদের প্রধান অপোজিশন পার্টি অংশ নেয়নি, সেখানে একটা বড় পার্সেন্টেজ তো কমে যায়। তারপরও কি উপস্থিতি কম ছিল? এ বিষয়টা আমি সবাইকে ভাবতে বলব। আর আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন, কিন্তু আজকে বিশ্বের যে বাস্তবতা, সেই বাস্তবতাটা যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আমাদের অর্থনৈতিক জীবন, এমনকি আমাদের রাজনৈতিক জীবনকেও প্রভাবিত করছে। আজকে গাজায় যুদ্ধ, ইউক্রেনে যুদ্ধ, সুদানে 2 জেনারেলের লড়াই দীর্ঘদিন ধরে চলছে। তারপর রেড সিতে আজকে সংঘর্ষ, সংঘাত চলছে ইউএস এর সাথে হুতিদের। এইরকম অবস্থায় কঙ্গোতে আজকে নিজেরাই নিজেদের বিরুদ্ধে তারা লড়াই করছে এবং প্রতিদিনই ক্যাজুয়ালিটি বাড়ছে। এখন এখানে আমি একটা বিদেশি চ্যানেলে শুনছিলাম, আমেরিকার এক ইউনিভার্সিটির ছাত্রী বলছিল যে আমরা 10 বছরে আফগানিস্তানে যত বোমা ফেলতে পারিনি,
তার চেয়ে বেশি বোমা 10 দিনে ইসরায়েল গাজার উপর ফেলেছে। এটা আমেরিকান এক শিক্ষার্থীর রিয়াকশন। তো এইসব কথার জবাব তো তাদের প্রশাসনও দেবে না, এটি স্বাভাবিক। আর এদিকে এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ার। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করেন। তিনি তাদের নির্বাচিত 6 জনকে সংসদে পাঠালেন। এখন ফখরুল যদি সংসদে যায়, তারেক রহমানের পাওয়ার সংকুচিত হয়। এরকম একটা সাইকোলজি থেকেই ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক। ফখরুল সাহেব নিজেই তো স্বাধীন নয়, তার দলের কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে, সেটা আমাদের বিশ্বাস হয়। নির্বাচনে বিএনপি আসবে না। নির্বাচনে বিএনপি যদি আসত, গতবারের মতো খরা ফলাফল হতো না, এটা আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের একটা ভোট ছিল। কিন্তু তারেক রহমান মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে, এটার সুফল তো আমি পাচ্ছি না, তারেক রহমান তো পাচ্ছে না, দিন তো দেশে নেই। এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে। ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের বুকে চলতে হবে। এখন বলে শাস্তি, তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। শাস্তি দেওয়ার তো বিষয় না। এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে, ট্যাক্স বেশি, অর্থ পাচার, ঢাকায় এসেছে, সাক্ষ্য দিয়ে গেছে। তো সেই মামলার রায় হয়েছে। দেশের আদালত, বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না, বিচার ব্যবস্থা মানে না, আইন মানে না, আইনের শাসন তারা মানতে চায় না। অস্ত্র মামলা, দুর্নীতির মামলা, তারেক রহমানের আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে,
শাস্তি হয়ে গেছে, এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, দেশে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী সে কথাই বলেছে। তো তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার তো কোনো কারণ নেই। বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে 7 দফাটা হঠাৎ করে কলমের খোঁচা বাদ দিয়ে দিয়েছে। কারণ কি? কারণ হলো যে ওই 7 দফায় আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। ওই 7 দফায় আছে, 7 ধারায় আছে যে দুর্নীতিবাজ কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে। ফখরুল সাহেব ভালো মানুষ সাজাচ্ছে, তাহলে ক্লজগুলো বাদ দিলেন কেন? ওই ধারা দুর্নীতিবাজের যে ধারা আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির যে ধারা, সেটাতে তারেক রহমান পড়ে যাচ্ছেন। সেই জন্য আপনি হঠাৎ করে তার নির্দেশে এক কলমের খোঁচায় বাদ দিয়ে নির্বাচন কমিশনে এনে জমা দিয়েছে। তো এখন এই রাজনীতি বাংলাদেশে এই বর্ণ চোরারা গণতন্ত্রের নামে যতদিন বাংলাদেশে আছে, এরা এই দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ এরা মানে না। এরা এই দেশের গণতন্ত্রকে গিলে খেয়েছে। এরা এদেশের লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বাংলাদেশকে অন্ধকার গহ্বর থেকে উদ্ধার করে আজকে গণতন্ত্রের অগ্রযাত্রা, অর্থনীতির অগ্রযাত্রা, আজকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বিকাশের অগ্রযাত্রা, এগুলো যে সাফল্য, আমি উন্নয়নের বিষয়গুলো আপনারা জানেন, আমি আবারও বারবার একই কথা বলতে চাই না। শুধু বলি, যারা আজকে এইসব কথা বলেন অন্ধকারে ঢিল ছোড়ে, 15-16 বছর আগে বাংলাদেশটা কেমন ছিল, বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল, আর 15 বছর পরে আমাদের ভুল ত্রুটি আছে, এটা আমরা স্বীকার করি না। প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা নিই। আজকে আমাদের একটা কথা আমরা বলি যে বিএনপি আমলে কত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বেনজিরের জায়গায় কোহিনুর, আশরাফুল হুদা, রকিবুল হুদা, এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল। এদের দুর্নীতির গল্প শুনলে শিউরে উঠতে, বিচার কি হয়েছে?
তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তার বিচার কি হয়েছে? বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে যেটা শেখ হাসিনা পেরেছে? বলেন।